কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কেউ প্রেমে পড়লে তার অগোছালো বেপরোয়া সবকিছুকে গুছিয়ে নিতে শেখা যায়। কিছু অভ্যাসের বদল ঘটে। প্রেম ভালোবাসা খানিকটা সূর্যের আলোর মতো। যেমন করে গাছে সেই আলো লাগলে গাছের পাতা ঝকমকিয়ে ওঠে, ঠিক তেমন করেই কেউ কারোর প্রেমে পড়লে নিজের অগোছালো অভ্যাসগুলো বুঝতে পারে, নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে। আজকে শোনাবো ঠিক এমনই একটা প্রেমে পড়ার গল্প। গল্পে রূপার জীবনে হঠাৎ করেই একদিন সূর্যের আলোর মতো এসে পড়েছিল দেবনীল। দেবনীলের আলোতে অবাধ্য জেদি রূপা কেমন করে যেন পাল্টে গেল। কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন, অমিত কুণ্ডুর কলমে আলোর মতো তুমি। সকাল 8টা বাজছে। বিছানার একধারে বসে আছে রূপার ঠাম্মা। এর আগে দুবার ওর মা ডেকে গেছে। প্রতিদিন সকালে এটাই একটা কাজ, রোজ রোজ মাথাতে হাত বুলিয়ে ঘুম থেকে ডেকে তোলা। ঠাম্মা প্রতিদিন সকালে এসে নাতনির মাথাতে হাত বুলিয়ে আদর করে নাম ধরে ডাকবে, আর রূপা এপাশ ওপাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়বে। আজকেও আদর করে ঘুম থেকে তুলছে। রূপা মা, উঠে পড়ো রূপা মা, সকাল হয়েছে, কিছু খেয়ে পড়তে বসতে হবে তো। উঠে পড়ো, উঠে পড়ো। উফ ঠাম্মা, যাও তো এখন, আমাকে আরেকটু ঘুমোতে দাও, বড্ড ঘুম পাচ্ছে। এটা বলেই রূপা অন্যদিকে ঘুরে একটা বালিশ নিয়ে কানে চাপা দিয়ে দিল। ওর ঠাকুমা আবার বলল, এই দেখ, আমি তোর মাকে গিয়ে ডেকে দিচ্ছি, দুবার কিন্তু ডেকে গেছে। মায়ের নাম শুনেই রূপা পাশ ফিরে ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, মা কোথায় গো? আমি জানি না, তুই উঠে ফ্রেশ হয়ে নে। এই বুড়ি, তুমি রোজ সকালে আমাকে বিরক্ত করো কেন গো? আমি না ডাকতে আসলে তোমার তো ঘুম ভাঙে না। যা গিয়ে ফ্রেশ হয়ে নে। কটা বাজে দেখ, তোর মা এসে দেখলে আবার রাগারাগি করবে। রূপার বাবা সোফাতে বসে পেপার পড়ছেন। রান্নাঘর থেকে রূপার মা চা নিয়ে এসে ওনার সামনে রেখে বলল, বলছি মেয়েটার দিকে একটু খেয়াল দেবে তো। এবার সামনের বছর মাধ্যমিক দেবে, এখন থেকে ভালো করে প্রস্তুতি না নিলে গোল্লা পাবে। এতগুলো স্যার আনলাম, সবাইকে বিরক্ত করে ছাড়লো। এখন নতুন করে মাস্টার খুঁজি কোথায়? ধীরেঙ্গি মেয়ে হয়েছে একটা, সকাল থেকে উঠে মিকিকে নিয়ে পড়েছে। তোমাকে কতবার বললাম এখন খরগোশ টরগোশ এনো না বাড়িতে, আমার কথা শুনলে তুমি? ছেলে মানুষ একটু বড় হলেই ঠিক হয়ে যাবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো? পড়াশোনা বাদে ওর গানের গলা, হাতের আঁকা ছবি কি সুন্দর। সব সময় পড়াশোনা দিয়েই কিছু হয় না, বুঝলে? বর্তমানে যে যেটাকে ভালোবাসে সে যদি সেটা নিয়েই এগিয়ে যায়, তাতেও ভবিষ্যৎ আছে। দাও আর উপশ্রয়, এরপরে যেটুকু পড়তে বসে সেটাও লাটে তুলে দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আরে তুমি এত চিন্তা করো না। ঠিক আছে, ভালো হলেই ভালো। তুমি রেডি হয়ে নাও, আমি রান্নাঘরে গেলাম। রূপার বাবা চা শেষ করে অফিস যাবে বলে রেডি হতে চলে গেলেন।
সন্ধেবেলা পড়ার টেবিলে বসে আছে দেবনীল। ওর পাশে এসে দাঁড়ালো ওর মাসি। মাসিকে দেখেই দেবনীল বলল, কিছু বলবে? এই তোর মা ফোন করেছে রে, নে ধর। ও হো হো হো, আমার ফোনের সুইচটা অফ আছে, তাই তোমাকে ফোন করলো, দাও। মায়ের সাথে কথা বলার পরে মাসি আবার জিজ্ঞেস করলো, নতুন কলেজ কেমন লাগছে? বেশ ভালো। আমার কত দিনের ইচ্ছা ছিল শহরের কলেজে পড়ব, তোমরা না থাকলে এই ইচ্ছা পূরণ হতো না গো। দেবনীলের বাড়ি হুগলি জেলার ছোট একটা গ্রামে। ছোট থেকেই পড়াশোনাতে বেশ মেধাবী সে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে মাসি আর মেশো জোর করেই ওকে নিয়ে চলে আসে। রেজাল্ট ভালো থাকাতে কলেজে চান্স পেতে কোনো অসুবিধা হয়নি। এমন করে বলিস না, তুই পড়াশোনাতে কত ভালো, তাই তো চান্স পেয়েছিস। তাছাড়া তোর দাদাও ওই কলেজ থেকেই পড়াশোনা করেছে, আর এমনিতে কলেজটায় পড়াশোনাও ভালো হয়। তুই এবার পড়াতে মন দে। দাদা ফিরবে কবে? কোনো ঠিক নেই রে, বলেছিল তো এখন নতুন কোম্পানিতে কাজের চাপ আছে। এই শোন না, ভালো কথা বলছি যে একজনকে পড়াতে পারবি, সময় হবে? কাকে? আরে আমাদের পাড়াতেই থাকে, কয়েকটা বাড়ির পরে। আমাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল। ঠিক আছে, কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন করে তোকে জানিয়ে দেব। কাল তো রবিবার, তাহলে কালকে গিয়ে কথা বলে আসা যাবে। দেবনীল আর ওর মাসি এখন এসেছে সেই বাড়িটায় যেখানে পড়াতে হবে। বাড়ির গেটের কাছে এসে কলিং বেল বাজালো ওর মাসি। কিছুটা সময় পরে এসে দরজা খুললেন রূপার মা। ভিতরে এসো। রূপা কোথায়? দেখতে পাচ্ছি না তো। ও ওর ওই বাবার সাথে একটু বেরিয়েছে, এক্ষুনি ফিরে আসবে। এটাই বুঝি তোমার বোনপো? এর কথাই বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, এর কথাই বলেছিলাম। খুব ভালো ছেলে, আর পড়াশোনাতেও খুব ভালো। তোমার নাম কি? দেবনীল নিজের পরিচয় দিল। এরপরে বিভিন্ন রকম কথা হতে থাকে। কথায় কথায় সে এটাও বলল যে সে এখানে কলেজে পড়ে, ম্যাথে অনার্স করছে। আমার মেয়েকে পড়াতে হবে, ও এখন ক্লাস 9-এ পড়ে। খুব দুষ্টুমি করে, কিন্তু এর আগেও কয়েকজন পড়ানোর জন্য এসেছিল, বিভিন্ন রকমভাবে তাদের বিরক্ত করেছে। তাই তারাও আর পড়াতে আসে না, একে একে সবাই ছেড়ে দিয়েছে। এখন ওই পাশের বাড়িতে দুজনের সাথে পড়ে, আর রাতের দিকে ওর বাবা পড়াতে বসায়। অঙ্ক আর ইংরেজিটা তোমাকে দেখতে হবে, কিন্তু দেখো তুমি যদি পড়াতে পারো। সে আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে রূপার বাবা সমরবাবু আসলেন। রূপাও এসে বসলো মায়ের পাশে। সেখানেই কথা হলো সপ্তাহে 3 দিন পড়াবে সকাল 7টা থেকে, আর রবিবার বিকালে। সায়েন্সের বিষয় এবং ইংরেজি বিষয় পড়াবে সে। সকালে পড়ার কথা শুনেই রূপা রেগে মেগে ঘরে চলে গেল। রূপার বাবা বলল, দেখেছো মেয়ের কাণ্ড? সকালের নাম শুনেই মেয়ের রাগ হয়েছে। সে যাই হোক, প্রথম অসুবিধা হলেও কদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। পরের দিন সকালে দেবনীল এসেছে পড়াতে। রূপা তখনও বিছানায় শুয়ে আছে। ওর মা জোরে জোরে ডেকেও ঘুম থেকে তুলতে পারেনি। তারপরে এক প্রকার জোর করেই ডেকে তুলেছে। রূপা যখন ফ্রেশ হয়ে এসে স্টাডি রুমে আসলো, তখন 7:20 হয়ে গেছে। ঘুম ঘুম চোখে এসে বসল। দেবনীল এবার বলল, কালকে তো তোমার সাথে পরিচয় করা হয়নি, তোমার পরিচয়টা দাও দেখি। রূপা 2 হাত দিয়ে চোখ মুলতে মুলতে কয়েকটা হাই তুলল। দেবনীল ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। রূপার সেই দিকে খেয়ালও নেই। সে বলল, আমার নাম রূপাঙ্গনা দত্ত, আমি ক্লাস 9-এ পড়ি। রূপা নিজের নাম, স্কুলের নাম সবই বলল একে একে। আচ্ছা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে না বুঝি? এইবার রূপার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। একটু রাগ দেখিয়ে বলল, একদম নয়,
তার উপরে আপনি সকালেই চলে এলেন পড়াতে। সকালে কেউ আমাকে বিরক্ত করলে আমার মাথা গরম হয়ে যায়। দেবনীল তার নতুন ছাত্রীর এহেন রাগ মিশ্রিত মজার কথা শুনে তাকে শান্ত করতে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথা গরম করতে হবে না। তাহলে তুমিই বলো, তোমার কোন সময়টা ভালো লাগে পড়তে? আমার কোনো সময় পড়তে ভালো লাগে না। আমার গান করতে আর ছবি আঁকতে খুব ভালো লাগে। বাহ, আমারও গান শুনতে খুব ভালো লাগে। আমাকে একটা গান শোনাবে? দেবনীলের মুখে গান শোনার কথা শুনে রূপা প্রথমে একটু অবাকই হয়ে গেল। মনে মনে খুশি হলেও পরক্ষণেই আবার তার মন খারাপ হয়ে গেল। বলল, পড়তে বসে গান করলে মা বকবে। আরে কিচ্ছু বলবে না, আমি ওনাদের বলবো আমি গান শুনতে চেয়েছি। এবার খুশি তো? এক ঝলকে রূপার মুখে হাসি ফুটে উঠল। কতটা বাচ্চা স্বভাবের হলে মানুষ এমন সতেজ হতে পারে। রূপা বলল, আমি আমার হারমোনিয়ামটা আনি, দাঁড়ান। রূপা তাড়াতাড়ি নিজের হারমোনিয়ামটা নিয়ে এসে একটা গান ধরল। সকালবেলা এমন গান মনটা ভালো করে দিল দেবনীলের। রূপার গানের গলা যথেষ্ট প্রশংসিত। সে চোখ বন্ধ করে গানটা শুনছে। এদিকে বাইরের ঘরে বসেছিলেন রূপার মা, বাবা, ঠাম্মা। রূপার গানের আওয়াজ পেয়ে ওর ঠাম্মা বলল, দেখেছো মেয়ের কাণ্ড? এই স্যারকেও জ্বালাতন করছে। নিশ্চয় পড়বে না বলে জোর করে গান করতে বসেছে। বৌমা, তুমি একবার গিয়ে দেখো তো। রূপার মা ব্যস্ত হয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে রূপার উদ্দেশ্যে বলল, সকাল সকাল স্যারকে বিরক্ত করছিস তো? পড়াশোনা না করে গান করছিস? রূপা ওর মায়ের কথা শুনে গান থামিয়ে স্যারের দিকে তাকিয়ে বলল, স্যারই তো গান শুনতে চেয়েছেন। হ্যাঁ কাকিমা, আমি নিজেই ওকে বললাম একটা গান করতে। আর রূপা, তুমি গানটা শেষ করো, আমি একবার তোমার মায়ের সাথে কথা বলে আসছি। দুজনে মিলে বাইরে চলে এলেন, যেখানে রূপার বাবা ঠাম্মা বসেছিলেন। দেবনীল এবার বলল, আসলে আমি রূপাকে দেখে বুঝলাম ওকে জোর করে পড়াতে বসানো যাবে না। গানটাকেও যতটা ভালোবাসে, এমনভাবে পড়াশোনাকে ভালোবাসলে তবে তো তাড়াতাড়ি শিখবে। তাই ওকে একটা গান শোনাতে বলেছিলাম, যাতে ওর মন ঠিক হয়। দেবনীলের এই কথা শুনে রূপার বাবা এবার বলল, তা বেশ করেছো, তোমার যেমন ইচ্ছে তেমনভাবেই পড়াও। দেবনীল স্টাডি রুমে চলে গেল। রূপা মন দিয়ে গান করছে। বাহ, দারুণ হয়েছে, দারুণ। বুঝলেন স্যার, এর আগে কেউ এমনভাবে পড়ার সময় আমায় গান করতে দেয়নি। ও আচ্ছা, তুমি কখন গানের রেওয়াজ করো? কখনো বিকালে, আবার কখনো সন্ধ্যার সময়। কাল থেকে তুমি সকালের দিকে করো। আসলে আমাদের যে কাজটা ভালো লাগে ওটা যদি আমরা সকালে উঠে করি, তাহলে সারা দিন মন ভালো থাকে। আপনি পড়াতে আসবেন কখন? আমি সকালে যেমন আসবো। তুমি আধ ঘন্টা রেওয়াজ করবে, আমি বসে বসে তোমার গান শুনবো, তারপরে পড়তে বসবে, কেমন? রূপা কিছুটা ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এভাবেই 1 মাস চলল। রূপা এখন আর সকালে ঘুম থেকে দেরি করে ওঠে না। যেদিন দেবনীল পড়াতে আসে না, সেদিন রূপা অভ্যাস মতো সকালে উঠে গান করে, তারপর পড়তে বসে। এই অভ্যাস দেখে ওর বাড়ির সকলেই খুব খুশি। দেবনীলকে রূপা এখন স্যার না বলে নীলদা বলে ডাকে। আপনি থেকে তুমি হয়েছে কদিনের মধ্যেই। দেবনীল এখন ওকে বুঝতে শিখিয়েছে পড়াশোনা কেন করতে হবে। রূপার ম্যাথ এবং ইংরাজির প্রতি ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে।
একদিন রবিবার বিকালে দেবনীল এসেছে পড়াতে। রূপার বাবা মা একটু বেরিয়েছে, রূপার ঠাকুমা আছেন বাড়িতে। রূপা নিজেই একটা রেসিপি করে নীলদার কাছে নিয়ে এসে বলল, এই নাও, কে দেখো তো নীলদা কেমন হয়েছে। কে করেছে? তুমি? হ্যাঁ। কই দাও দেখি। দেবনীল চামচে করে একটু খেয়ে বলল, বাহ, দারুণ হয়েছে তো। তুমি রান্নাও করতে পারো? না না, যখন খেতে ইচ্ছা করে তখন এটাই করে খাই, বাকি রান্নাতে আমি জিরো। আচ্ছা, হয়েছে হয়েছে। তোমার ঠাকুমাকে দিলে? না না, ঠাম্মা খাবে না, এতে ডিম আছে না। ও আচ্ছা, ঠিক আছে, নাও এবার পড়তে বসো। দেবনীল খাতাতে কয়েকটা প্রশ্ন লিখছে। রূপা সেই দিকেই তাকিয়ে দেখছে। দেবনীলের চোখে চশমা, চুলটা ডান দিকে উল্টে আঁচড়ানো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, নাকের নিচে সরু গোঁফ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, আর হারিয়ে গেছে এক অন্য অজানা জগতে। রূপা কদিন ধরেই ওর স্বপ্নে নীলদাকে দেখে। নীলদার কথা বলা, মিষ্টি হাসি, পড়া না পারলেও কি সুন্দর বোঝানো, গান শুনে প্রশংসা করা, সব কিছু ওর কল্পনাতে আসছে। রূপা কেমন যেন হাঁ করে তাকিয়ে আছে দেবনীলের দিকে। দেবনীল এটা দেখে বলল, রূপা, রূপা, রূপা। দেবনীলের গলার আওয়াজ পেয়ে রূপা কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। কি হলো? এইভাবে কি দেখছো? কিছুটা হতচকিত হয়ে বলল, হ্যাঁ, কই কিছু না তো। সেদিনটা রূপার পড়ায় আর মন ছিল না। পরের দিন এই কথাটা ওর এক বান্ধবীকে বলেছিল বটে। ওর বান্ধবী সব শুনে বলল, এটা প্রেমের লক্ষণ। যারা প্রথম প্রথম প্রেমে পড়ে তাদের সবারই এমন হয়। তুই তো নীলদার প্রেমে পড়ে গেছিস। বান্ধবীর কথাটা কেমন যেন কানে বাজছে। এরপরে অনেকটা সময়, 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। মনের ভেতরের আবছা ভাবনাটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। নীলদার পাশে পড়তে বসলে ওর কেমন যেন হয়, বুকটা ধড়পড় করে। নীলদার কথা কেবল মনে হয়। খাতাতে হাতের লেখাগুলোর ওপরে হাত দিয়ে যেন নীলদাকে মনে মনে স্পর্শ করে রূপা। রূপার মা ও বাবা লক্ষ্য করেছে দুরন্ত মেয়েটা কেমন যেন শান্ত ভাবুক হয়ে যাচ্ছে। সময় পেলে ঠাকুমার সাথে কি যেন গল্প করে রূপা। যেদিন থেকে রূপা বুঝল ও নীলদার প্রেমে পড়েছে, তার পরের দিন ঠাম্মাকে এসে সবটা বলল সে। ওর ঠাম্মা সব শুনে বলেছিল, এই বয়সে এমনটা হয়, তবে আর একটু সময় দিলে দেখছি এটা কেবল পছন্দ, প্রেম না। আমি তো ঘুমিয়ে থাকলেও নীলদার কথা ভাবছি, ওর মুখটা আমার চোখে ভেসে উঠছে ঠাম্মা। তুই তো একটা পাগলি। নীল ছেলেটা খুব ভালো, তাই তোর পাগলামো সহ্য করে তোকে পড়ায়। ছেলেটাকে এসব বললে দেখবি রাগ করবে, তখন আর পড়াতে আসবে না। না না ঠাম্মা, ওর কাছে ছাড়া কারো কাছে পড়তে বসবো না। রূপা এখন পড়াশোনাতে মন দিয়েছে, রাতে পড়ে। আগের থেকে রূপার পড়াশোনায় এখন বেশ উন্নতি হয়েছে। স্কুলের স্যার ম্যাডামরাও এই উন্নতি দেখে বেশ খুশি। ওর বাবা মা এমনকি দেবনীল ওর ছাত্রীর এই অভাবনীয় উন্নতিতে বেশ খুশি। কেমন করে যে কটা মাস কেটে গেল ও নিজেও বুঝতে পারল না। রূপার পরীক্ষা হয়ে গেছে কয়েকদিন আগে। এর মধ্যেই ক্লাস 10-এর পড়াশোনাও শুরু হয়ে গেছে। পরীক্ষার পরে যে কদিন ছুটি ছিল, ওই সময় দুপুরে সে বিভিন্ন গল্পের বই পড়েছে। ছুটির এমন একটা দিনে সে ঠাম্মার কাছে গিয়ে বলল, ঠাম্মা, আমায় কয়েকটা বই দাও তো। বুঝলাম। তা কি বই পড়বি? আচ্ছা ঠাম্মা, দাদু তো গল্পের বই পড়তে খুব ভালোবাসতো, তোমাকে কখনো বই পড়ে গল্প শোনাতো?
হ্যাঁ, রাতে অফিস থেকে ফিরে যখন বই পড়তো, আমিও কাজ ছেড়ে ওনার পাশে বসতাম। এই সব বই তোর দাদুর কেনা। সেই পড়ার অভ্যাসটাও শেষ বয়সে এসে ছাড়তে পারেননি। এইসব পুরাতন কথা বলতে বলতেই ওর ঠাকুমার চোখ জলে ভরে যায়। রূপা দুহাত দিয়ে ঠাম্মার চোখের জল মুছিয়ে দেয়। রূপার দাদুর বইয়ের একটা আলমারি আছে, সেখানেই সারি সারিভাবে রয়েছে বিভিন্ন লেখকের গল্পের বই। ভৌতিক, প্রেম, গোয়েন্দা থেকে শুরু করে হাসির বই সব রাখা রয়েছে। রূপা বইয়ের আলমারির দিকে এগিয়ে গিয়ে সেটাকে ভালো করে দেখতে দেখতে বলে উঠল, আচ্ছা ঠাম্মা, তোমার কাছে কোনো প্রেমের বই আছে যেটা পড়ে আমি প্রেম সম্পর্কে আরও উপলব্ধি করতে পারবো? আছে এমন বই? মেয়ে দেখছি পুরো পাগল হয়ে গেছে। ওর ঠাকুমা আলমারি থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস বইটি বের করে ওর হাতে দিয়ে বলল, প্রেম মানে অনেক কষ্ট, অনেক ব্যথা, মানুষটাকে পাওয়ার জন্য আকুতি, ত্যাগ। প্রেমে পড়লে মানুষ নিজেকে চিনতে পারে, নিজে কষ্ট পেয়ে ভেঙে যায়। তবে ওই সময়ে পছন্দের মানুষটাকে না পেলে সে দুমড়ে যায়। বাবা গো, তুমি কত কিছু বলে গেলে। কয়েকদিন দিনরাত এক করে রূপা দেবদাস পড়া শেষ করল। গল্প পড়ে ওর মনের মধ্যে পারোর প্রেম নিবেদনের কথা মনে হচ্ছে। পারো তো মন দিয়েছিল ওর দেবদাকে, আর এখানে রূপা তার মন দিয়েছে নীলদাকে। নীলদার কথা ভেবে ঘরের মধ্যে পায়চারি করত, বুকের মধ্যে নীলদার ছবি আঁকত। কখনো কখনো জ্যামিতির খাতা খুলে বসলে ত্রিভুজগুলোকে লাভ ভেবে আগলে বুকে চেপে ধরত খাতাটা। ডায়েরির ভেতরের পাতাতে নীলদাকে নিয়ে কবিতা লিখত। আরও কত কিছু যে করত সে নিজেও জানে না। একটা অজানা আশঙ্কাতে ও কেঁপে উঠত। নীলদা কি সত্যি ওর হবে? সত্যি কি রূপা কখনো ওর মনের কথা বলতে পারবে নীলদাকে? দেবনীলের পরীক্ষা চলছিল বলে কদিন রূপাকে পড়াতে যেতে পারেনি। এই কদিন রূপার মনের ভেতর যে কি হয়েছে সেটা একমাত্র সে নিজেই জানে। চাতক পাখির মতো অবস্থা হয়েছে তার। কথা বলতে চেয়েও কথা বলা হয়নি, কারণ দেবনীল নিজের ফোনটা সুইচ অফ করে রেখেছিল। রূপা ফোনটা নিয়ে একবার দেবনীলকে কল করল। এইবার ফোনটা লেগেছে। দেবনীল তখন পড়ার টেবিলেই বসেছিল। আজকেই পরীক্ষা শেষ হয়েছে তার। ফোনটা বাজতেই সে দেখল ফোনে রূপার মায়ের নাম্বার উঠেছে। হ্যালো, হ্যাঁ কাকিমা বলুন। ওপাশ থেকে কোনো শব্দ হলো না। দেবনীল আবার বলল, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি রূপা বলছি। ও তুমি? তা বলবে তো, আমি ভাবলাম কাকিমা। কবে পড়াতে আসবে? এই তো আজকে পরীক্ষা শেষ, কাল সকালেই যাব। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। অনেক কষ্ট করে শেষ কথাটা বলেই ফোনটা কেটে দিল রূপা। নীলদার প্রতি অভিমানের পাহাড় জমেছে। তার সাথে কথা না বলতে পারায় রাগ হয়েছে। রূপা ফোনটা কেটে দিয়েই কান্নাতে ভেঙে পড়ল। এই কান্না কিসের জন্য সেটা সে নিজেও জানে না। নীলদা, আমার কিছু বলার আছে। নীল পরীক্ষার জন্য 15 দিন পড়াতে আসেনি। এতদিন পরে সে এসেছে পড়াতে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সে বলল, কি বলবে বলো, শুনছি। আমার দিকে তাকাও, সিরিয়াস ম্যাটার। রূপার মুখে এই কথা শুনে দেবনীল মাথাটা তুলে রূপার দিকে তাকিয়ে দেখল
রূপার মুখটা কেমন বসে গেছে, চোখগুলো স্থির হয়ে আছে, যেন মুখের মধ্যে মেঘলা আকাশ, সময় বুঝেই ঝড় তুলে বৃষ্টি নামবে। এ কি কি হয়েছে? আজ তোমার মুখ এমন মলিন কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আমার মন ভালো নেই। হ্যাঁ, এই কি হয়েছে খুলে বলো তো। নীলদা, আমি একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে না তো? আগে কথাটা শুনি, তারপর বলবো। আমি পারো হয়ে গেছি নীলদা, আমি মন দিয়েছি আমার দেবদাকে। বাবা, মেয়ে দেখছি খুব বড় হয়েছে। হ্যাঁ, দেবদাস পড়া হয়েছে বুঝি? তা কাকে মন দিলে শুনি? তোমাকে, তোমাকে নীলদা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রূপার এই কথা শুনে দেবনীল কিছুটা বিচলিত হলো বটে, তবে মুখে তার প্রকাশ করল না। সে আগেই বুঝেছে রূপার মনে এমনই কিছু আছে, এটা সে আগেই আঁচ করতে পেরেছিল। রূপা, তুমি ছোট, অনেক ছোট। আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাই না। তোমাকে আমি একটা নতুন আলো দেখাতে চেয়েছি, নিজের স্বপ্ন খুঁজে পেতে সাহায্য করতে চেয়েছি। আমি জানি তুমি কি চেয়েছো, কিন্তু ভালোবাসা তো কেবল বয়স থেকে হয় না নীলদা, তা তো হয় হৃদয় দিয়ে, আর আমি সেটা দিয়েই তোমায় রেখেছি। দেবনীল এবার রূপার কাঁধে হাত রাখল, খুব ধীরে, এক গভীর অভিভাবক সুলভ স্পর্শ। হ্যাঁ, ভালোবাসা যদি সত্য হয় তবে সেটা সময়ের সাথে আরও পরিণত হবে। আমি এখন তোমায় পড়াবো, তোমার পাশে থাকবো। যদি তোমার এই অনুভব একদিন পরিণত হয় তবে সেদিন নতুন করে কথা বলবো। কিন্তু এখন আমার দায়িত্ব হলো তোমাকে পড়ানো, এর বাইরে আমি কিচ্ছু ভাবতে চাই না। সেদিনের পর থেকেই রূপার চিন্তা ভাবনাতেও কেবল নীলদা, নীলের প্রতি অধিকার বোধ যেন বেড়েই যেতে লাগলো। এদিকে দেবনীল জানে রূপা ছোট, তাই এমন অলীক কল্পনা হওয়া স্বাভাবিক। রূপার মন আস্তে আস্তে পরিণত হতে থাকলো। সময় পেরিয়েছে, এমন করে কেটে গেছে কয়েকটা মাস। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, রূপা ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। ওদের বাড়িতে সকলেই খুব খুশি, দেবনীল নিজেও মনে মনে খুব খুশি হয়েছে। রূপার প্রতি যেও একটু দুর্বল, সেটা কখনোই বুঝতে দেয়নি। দেবনীল কদিনের জন্য ওর গ্রামের বাড়িতে গেছে। হঠাৎ করেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। ফোনটা ধরে দেবনীল বলল, হ্যালো, আমি রূপা বলছি নীলদা। ও হ্যাঁ, বলো, কেমন আছো? তুমি যেমন রেখেছো। আরে, আমি আবার কি করলাম? যা বাবা, আমাকে না বলেই যে গ্রামের বাড়ি চলে গেলে। একটু দরকার ছিল তাই হুট করে চলে এলাম। তাছাড়া আমি তো আর তোমাকে পড়াতে যাই না, তা কেমন করে জানাতাম? হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় হয়। আচ্ছা নীলদা, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, কি কথা? সত্যি বলবে, তুমি আমাকে একটুও ভালোবাসো না? এই কথা শুনে দেবনীল একটু চুপ থাকলো। আসলে সত্যি বলতে কি, এই মেয়েটাকে ভালো না বেসে থাকা যায় না। মেয়েটার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে এই কদিনে, এটা সে নিজেও বুঝতে পেরেছে। এই দুর্বলতা যে প্রেম, সেটা কোনো মতেই আড়াল করার উপায় নেই। তাই তো সে আর রূপাদের বাড়িতে যায় না। তবু রূপার থেকে সেটা আড়াল করে সে বলল, কি সব বলছো? আমি এসব কিচ্ছু ভাবি না। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। দেবনীল কিছু বলতে গিয়েও যেন চুপ করে গেল। কেমন করে সে বলবে যে সেও এই পাগলিটাকে মন দিচ্ছে আস্তে আস্তে। এরপর কেটে গেছে আরও 4-4টি বছর। দেবনীলের মনে আস্তে আস্তে রূপা জায়গা করে নিচ্ছে। সেও এখন চোখ বুঝলে রূপার কথাই ভাবে।
দেখা করতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, তবে অভিমান আর জেদের বশে কেউ কাউকে ফোন করে না। একদিন দেবনীল বিকালের দিকে রূপাদের বাড়িতে গেল। কলিং বেল বাজাতেই রূপার মা এসে দরজা খুলল। সামনে দেবনীলকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা বলল, অনেক দিন পরে এলে, বসো বসো। বাড়ির সকলে ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সকলেই ভালো। আর বলছি কাকিমা, রূপাকে দেখতে পাচ্ছি না, কোথাও কোথাও গেছে নাকি? ছাদে গেছে, দাঁড়াও আমি ডেকে আনছি। মানে কোনো অসুবিধা না হলে আমি যেতে পারি। চলো আমি তোমাকে দেখিয়ে দিই। দেবনীলকে সিঁড়িটা দেখিয়ে ওর মা চলে গেল। দেবনীল কোনো শব্দ না করে ছাদে গিয়ে দাঁড়ালো। রূপা তখন দাঁড়িয়ে আছে ছাদের মাঝে। ওর পাশে বসে রূপার খরগোশ মিকি ঘাস খাচ্ছে। রূপার চুলগুলো হাওয়াতে খেলা করছে। দেবনীল দেখল ক্লাস 9-এ পড়া মেয়েটা আজকে অনেক বড় হয়ে গেছে। আগের থেকে রূপাকে এখন যুবতী লাগছে। দুরন্ত মেয়েটাকে সে চোখের সামনে পাল্টে যেতে দেখেছে। হঠাৎ করে মিকি দেবনীলকে দেখে ওর কাছে চলে এলো। সে সেটাকে কোলে করে নিয়ে নিজের হাত দিয়ে খরগোশের গায়ে হাত বোলাতে লাগলো। তারপর দেবনীল আস্তে আস্তে রূপার পাশে এসে দাঁড়িয়ে বলল, আকাশটা কত সুন্দর, পাখিরা দল বেঁধে ঘরে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেছো? পাখিরা সকলেই সারিবদ্ধ। রূপা কিছুটা ভয় পেয়ে গেল। নিজের পাশে খরগোশটা নেই দেখে নাম ধরে ডাকতে গিয়েই দেখল দেবনীলের কোলে বসে সে দিব্যি আদর খাচ্ছে। দেবনীলকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, তুমি তুমি কখন এলে? এই তো আসছি, কাকিমা আমাকে রাস্তা দেখিয়ে দিল। তোমার আকাশ দেখতে ভালো লাগে? হ্যাঁ, এই আকাশের খোলা হাওয়া গায়ে মাখতে আমার খুব ভালো লাগে। তা পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। বাহ বাহ বাহ, বেশ ভালো কথা। অনেক বড় হও। চলো নিচে যাই, মা না হলে ডাকবে। এই আর একটু দাঁড়িয়ে থাকি না? দেবনীল খরগোশটাকে রূপার হাতে দিয়ে দিল। না, আমি তোমার সাথে আকাশ দেখতে চাই না। তোমার ভালো লাগলে দাঁড়িয়ে থাকো, আমি গেলাম। রূপা যখন চলে যাচ্ছে তখন দেবনীল আলতো করে রূপার হাতটা ধরে থাকল। রূপার চোখের কোণ যেন একটু চিকচিক করে উঠল। দেবনীল হাতটা ছেড়ে দিয়ে বলল, প্রেম যদি সময় মতো সাহসের সঙ্গে প্রকাশ করা না হয়, তবে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে। সমাজ সংসার যতই বাধা দিক না কেন, প্রেমে সত্যতা ও আত্মবিশ্বাস জরুরি। না হলে দেবদাসের মতো অসহায় মৃত্যু অনিবার্য। তার মানে তুমি আমাকে? হ্যাঁ রূপা, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সাথে দূরত্ব আমাকে শিখিয়েছে তোমার অভাব। তোমার সাথে কথা বলে যে শান্তি, সেটা আমি কারোর সাথে পাই না। রূপা, তোমার নীলদা দেবদাসের মতো ব্যর্থ প্রেমিক হতে চায় না। সে তার প্রেমিকাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি রূপা। সূর্য তখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আকাশে অন্ধকার নেমে এসেছে। নীল তার প্রেমিকার ডাকে সাড়া দিয়ে নীরবতা ভঙ্গ করে দরজার ধারে গিয়ে সতর্কভাবে দাঁড়ালো। এখন দুটি হৃদয় কাছাকাছি। বুকের ভেতরের ধপধপ শব্দ শুনতে পাচ্ছে দুজনেই। রূপার চোখের জল টলমল করছে। কিছুটা লজ্জা পেয়ে সে মুখ নামিয়ে নিল। দেবনীল রূপাকে শক্ত করে জড়িয়ে ধরল। রূপা
তার এত দিনের মনের মধ্যে থাকা নীলদাকে কাছে পেয়ে নিজের কোমল ঠোঁটের চুম্বনে আবৃত্ত করে দিল। দেবনীল তাতে বিন্দুমাত্র বাধা না দিয়ে সঙ্গ দিল। দেবনীল ওর হাত দিয়ে রূপার এলোকেশি চুলটা এলোমেলো করে দিল। শেষ হলো আজকের গল্প, অমিত কুণ্ডুর লেখা আলোর মতো তুমি। গল্প পাঠে আমি কৌশিক জানা। ছোট বয়সী রূপার ভূমিকায় সন্দীপ্তা রায়, বড় বয়সী রূপা এবং রূপার মায়ের চরিত্রে পূজা রায়চৌধুরী। দেবনীলের ভূমিকায় সৌম্যদীপ বনু, রূপার বাবার চরিত্রে শুভদীপ বনু, রূপার ঠাকুমা এবং রূপার বান্ধবীর চরিত্রে শ্রেয়া রায় এবং রূপার মাসির চরিত্রে সুদেষ্ণা মণ্ডল। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। আজকের গল্পটি আমাদেরই এক শ্রোতা বন্ধু অমিত কুণ্ডুর লেখা। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। এবং আপনারাও যদি আপনাদের কোনো লেখা গল্প এভাবেই পরিবেশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।